আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভার একটি আসন পূরণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে ঈশ্বরের নামে শপথ করছি। আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা জ্ঞাপন করব এবং আমি ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা অক্ষুণ্ণ রাখব। একটু 1+4 একটু মানে বাকিরা ঠিক আছে তো শুরু হয়েছে বা বাকিরা একটু। আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভার একটি আসন পূরণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে ঈশ্বরের নামে শপথ করছি। আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা জ্ঞাপন করব এবং আমি ভারতের আপনারা দেখলেন শুভেন্দু অধিকারী যখন নমিনেশন ফাইল করছেন ঠিক তার পাশেই বসে রয়েছেন অমিত শাহ। তার আগে অমিত শাহ আজকে একেবারে হুঙ্কার ছাড়ছেন এবং বলছেন যে 170টি আসনে জিতলে তবেই পরিবর্তন হবে। ভবানীপুরের মানুষ একটা আসন বিজেপিকে জিতিয়ে দিলে, অর্থাৎ ভবানীপুর আসনটা জিতিয়ে দিলে নিজে থেকেই পরিবর্তন হয়ে যাবে। কি বলেছেন দেখুন একবার। मतदाता भाइयों बहनों को विनती करने आया हूं, पूरा बंगाल ममता बनर्जी को विदाई करने के लिए तैयार है, मगर भवानीपुर वालों, पूरे बंगाल में परिवर्तन करने आपके हाथ में है। ऐसा है, एक एक सीट कर जीतेंगे, 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा, ठीक है ना? मगर मेरे पास एक शॉर्टकट है। अगर भवानीपुर वाले एक ही सीट जिता दे तो परिवर्तन अपने आप हो जाएगा। अरे शुभेंदुदा हमारे नंदीग्राम से लड़ना चाहते थे। मैंने शुभेंदुदा को कहा था कि सिर्फ नंदीग्राम नहीं, ममता के घर में जाकर उसको हराना। और इनका रिकॉर्ड है, गत चुनाव में ममता बंगाल में सरकार तो बना पाई थी, मगर ममता दीदी नंदीग्राम में शुभेंदुदा के सामने चुनाव हार गई थी। इस बार ममता जी पूरे बंगाल में भी हारेगी और भवानीपुर में भी हारेगी। অর্থাৎ ভবানীপুরে পরিবর্তন হলে গোটা রাজ্যে পরিবর্তন হবে। যে রাজ্যে 294টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটিতে তৃণমূল প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে নির্বাচনী প্রচারে এইভাবে প্রচার তিনি করছেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তার ঘরে একেবারে প্রত্যয়ের সঙ্গে হারানোর ডাক দিচ্ছেন অমিত শাহ। আমি প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে আসবো। তার মানে তো তৃণমূলের ওপর চাপ বাড়ালেন অমিত শাহ। তৃণমূলের ওপর এভাবে কোনো চাপ বাড়ে না। ওনার কথায় যদি চাপ বাড়তো তাহলে সিএএতে যারা নাগরিকত্ব পেয়েছে কয়েকজন, তার মধ্যে শঙ্কর কুমার রায় চাকদায়, তিনি এখন ভোটার হতে পারতেন, তার ভোটাধিকার থাকতো, কিন্তু ভোটাধিকার এই ইলেকশন কমিশন দেয়নি। কিন্তু আমরা এতদিন জানতাম যে দুটো জায়গায় লড়ছে। কে? দুটো জায়গায়, নন্দীগ্রাম আর ভবানীপুর, শুভেন্দু অধিকারী। তোমরা দুবার দেখালে শুভেন্দু অধিকারী একটা প্রত্যয়পত্র পড়ছেন, সেখানে কি বলছেন? আমি একটি আসন ফিল আপ করার জন্য। সেটাই তো বলছি। না, আমি আইন জানি না। এই একটি আসন এইখানেই সমস্যা। শুরুতেই শুরু করে দিয়েছে, এটা চুলকানি বেড়ে গেছে আর কি। না বলছি তো, বলেনি প্রদীপ্ত আর ওই শুভেন্দুদা কিছুদিন আগে বলে দিল 177টা আসনে। আরে অমিত শাহজি, আপনি 7টা আসন কমিয়ে দিলেন কেন? 77টা আসন, আগের বার 200 বলেছিলেন। তারপরে দেখা গেল 2024-এ আপনারা নাকি কত আসনে এগিয়ে আছেন, প্রচুর আসনে। 77টা কলকাতা পৌরসভার আসনে নাকি আপনারা এগিয়ে রয়েছেন। 170-এ আটকে গেলেন, 200 পার বলছেন না, অলরেডি 30 কমিয়ে দিলেন। তাহলে সেই পারসেপশনেই যদি চলে আপকি বার 200 পার 77, তাহলে 170-এ কত? তার মানে তো আমাদের 230 নিশ্চিত করে দিয়ে যাচ্ছেন। আর মমতা দিকে নিয়ে আপনাকে অত ভাবতে হবে না। এবার আপনারা দারুণ ছক করেছেন। শুভেন্দু অধিকারীকে দুটো জায়গা থেকেই হারিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে একদম নির্মম ভাবে সরিয়ে দেওয়ার রাজনীতি নিঃসন্দেহে উত্তর দেবে শঙ্কুদেব পান্ডা। কিন্তু তার আগে আপনাদের এখানে দেখাতে চাইবো যে বৈষ্ণবনগরে দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন।
বাংলাকে বিজেপি জোর করে দখল করতে চায় এবং জোর করে দখল করতে চায় বলেই বলছি, আপনার আম গাছটা যদি জোর করে কেউ কাটতে আসে আপনি কি দেবেন? আরে আওয়াজ নেই কেন? আপনার বাড়িতে আপনার বাচ্চাটাকে কেউ কাটতে আসলে আপনি দেবেন? আর মানুষ যাতে আমাকে ভুল বোঝে, এটা বিজেপির খেলা, এই খেলা বন্ধ করতে হবে। আর আমাদের খেলা হবে, খেলা হবে, এবারের খেলা হবে দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা, বাংলা থেকে বিজেপিকে শূন্য করার খেলা, কংগ্রেসকে শূন্য করার খেলা, গদ্দারদের শূন্য করার খেলা। মাথায় রাখবেন। কি মাথায় থাকবে তো? একদিকে পরিবর্তনে ডাক দিচ্ছেন অমিত শাহ, অন্যদিকে দুরন্ত এবং দুর্দান্ত খেলার মধ্যে দিয়ে বিজেপিকে শূন্য করার পাল্টা ডাক দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শঙ্কুদেব পণ্ডা, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন বলতে হয় দাঁড়িয়ে যে আওয়াজ নেই কেন, তখনই স্পষ্ট হয় যে মানুষ ওনার থেকে দূরে সরে চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকায় সামান্য নমিনেশন দিতে যাচ্ছেন বিরোধী দলনেতা, সেখানে যেভাবে তাণ্ডব করতে হচ্ছে লোকজনকে দিয়ে, তাতে বোঝা যাচ্ছে যে ভবানীপুরে উনি হারতে চলেছেন এবং আতঙ্কিত হয়ে পড়েছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই যে উনি ওনার বক্তব্যে বারবার একটা হুমকি দিচ্ছেন, ভয়ঙ্কর খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। খেলা তো উনি শুরু করে দিয়েছেন। এই যে মোথাবাড়িতে যে গন্ডগোল হচ্ছে, ঝামেলা হচ্ছে, বিভিন্ন জায়গায় ওনার যে সব হচ্ছে বহিরাগতরা নেমে পড়েছেন কোমর বেঁধে, অনুপ্রবেশকারীরা তাণ্ডব করছেন ভারতবর্ষের বুকে, সেটার আজকে সুপ্রিম কোর্ট কানের গোড়ায় থাপ্পড় দিয়েছে। এনআইএ তদন্ত হবে, তাই কেঁপে গেছেন, তাই আজকে ওনাকে রিয়াকশন দিয়ে বলতে হয়েছে। প্রকাশ্যে দাঁড়িয়ে উনি বলেছেন, কি বলেছেন শুনবেন, বলেছেন আমি এসব কিছু জানি না, ঠাকুর ঘরে কে না আমি কলা খাইনি, কে ওনাকে জিজ্ঞেস করতে গেছে, কে বলেছে যে উনি জানেন, কে বলেছে বিজেপি করিয়েছে, কে বলেছে? কারণ তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে গিয়ে বলেছেন এটা বিজেপি করিয়েছে। হ্যাঁ, কারণ উনি ওনাকে এটা এবং দায়িত্বটা নির্বাচন কমিশন এবং বিজেপিকে নিতে হবে, কারণ সমস্ত ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে কেড়ে নিয়েছে কমিশন। এটা ওনাকে বলতে হচ্ছে কেন? এটা ওনাকে আজকে প্রকাশ্যে এসে এই চিৎকার চেঁচামেচি করতে, এই রিয়াকশন দিতে হচ্ছে কেন? কারণ উনি বুঝেছেন যে এনআইএ তদন্ত হলে বা সিবিআই তদন্ত হলে আস্তে আস্তে নাম উঠে আসবে ওনার কোন এজেন্সি এটা করিয়েছে, কারা কলকাতায় বসে এটা অর্গানাইজ করাচ্ছে। শুধুমাত্র একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ভোট তাকে কনসলিডেটেড করার জন্য এই ধরনের সরাসরি আক্রমণ, যারা অনুপ্রবেশকারী, যারা বহিরাগত, যারা দেশের শত্রু, তাদেরকে ভোটার লিস্টে নাম তোলানোর জন্য এই গভীর ষড়যন্ত্র। আমি চয়ন ভট্টাচার্যের কাছে আসবো, কিন্তু অনুপ্রবেশকারীর প্রসঙ্গ যেহেতু শঙ্কুদেব পণ্ডা তুলল, এই অনুপ্রবেশকারী একেবারে অনুপ্রবেশকারীদের নির্বিচারে প্রবেশ করানো হচ্ছে এবং যেভাবে জনবিন্যাস বদলে দেওয়া হচ্ছে, এই ইস্যুতেও আজকে তৃণমূলকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন পরপর রাখবো। बंगाल की पूरी जनता जो टोलबाजी से त्रस्त है, तृणमूल कांग्रेस की कार्यकर्ताओं की गुंडाई से त्रस्त है, महिलाओं की असुरक्षा से त्रस्त है, बेरोक टोक घुसपैठ होकर बंगाल की डेमोग्राफी चेंज हो रही है, इससे त्रस्त है। आए दिन बम धमाके, गोलीबारी से त्रस्त है, युवा बेरोजगारी से त्रस्त है और करप्शन का इतना रिकॉर्ड जो ममता जी ने बनाया है, इससे भी त्रस्त। भाइयों बहनों, जिस प्रकार से बंगाल में भ्रष्टाचार का शासन हो गया, टोलबाजी फैल गई, सिंडिकेट ने बंगाल की जनता का जीना हराम कर दिया है और घुसपैठ इतनी बढ़ा दी कि पश्चिम बंगाल का अस्तित्व ही खतरे में आ गया। इस सारी चीजों का एक ही रास्ता है, नरेंद्र मोदी के नेतृत्व में बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनी। বাংলার ডেমোগ্রাফি জানেন না আর আপনারা বলছেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে।
টোটালটাই অমিত শাহ করিয়েছে, টোটালটাই চক্রান্ত অমিত শাহ। ইলেকশন কমিশনকে দিয়ে তাকে রেজিগনেশন করতে হবে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর রেজিগনেশন ডিমান্ড করছি। অপদার্থ একটা স্বরাষ্ট্রমন্ত্রী, বর্ডার আটকাতে পারে না, আভ্যন্তরীণ দেশকে বাঁচাতে পারে না, শুধু বিজেপি করতে গিয়ে দেশটা সর্বনাশ করে দিয়েছে। নোটবন্দি করেছে, এখন ভোটবন্দি করছে, মানুষকে তার ভোটাধিকার কেড়ে নিচ্ছে। দেখুন, অনুপ্রবেশ নিয়ে রাজনৈতিক চাপানুতোর আজকে প্রথম নয়, একেবারে যখন চয়ন ভট্টাচার্যরা রাজ্যে ক্ষমতায় ছিলেন তখন থেকে চলে আসছে। এই পার্টটা তো আসবে, পাশাপাশি এটাও সমানভাবে দেখতে হবে যে এই ছবিও আগে কখনো দেখা গিয়েছে কিনা জানি না, যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোনো একটা রাজ্যের বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থীর হয়ে তিনি নমিনেশনে উপস্থিত থাকছেন। তার মানে এই ভবানীপুর আসনকে খোদ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কতটা গুরুত্ব দিচ্ছে, এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? গুরুত্ব দিচ্ছে তো ঠিকই, কিন্তু গুরুত্ব দিলে এই ধরনের কথাবার্তা উনি কীভাবে বলছেন আমি বুঝলাম না। ভবানীপুর জিতলেই গোটা পশ্চিমবাংলা চলে আসবে, ওই একটা আসনের উপর নির্ভর করছে না। কারণ ভবানীপুর জিতলে বাকিটা উনি কী করবেন? যেভাবে ওই নীতিশ কুমারকে সরিয়ে টরিয়ে করেছেন, কিনে টিনে এগিয়ে যাচ্ছেন, সেভাবে করবেন নাকি? আরে আমাদের ক্যান্ডিডেট আছে ওখানে, আমাদের ক্যান্ডিডেট বলতে আমি শঙ্কুদের পণ্ডাকে থামালাম। চয়ন ভট্টাচার্য, শুধু চয়ন ভট্টাচার্য বলবেন। দেখুন, একদম খুব পরিষ্কার কথা এখানে দাঁড়িয়ে বলছি, যেভাবে এই 900টা প্রয়োজনীয় ওষুধের দাম বেড়েছে এর দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীকেও নিতে হবে। যেভাবে 12% হারে পণ্য পরিষেবা মানে জিএসটি চাপানো হয়েছে জীবনদায়ী ওষুধের উপর, তার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীকেও নিতে হবে। এই কৈফিয়ত তো ওর দেওয়ার দরকার। যেমন কৈফিয়ত উনি না দিয়ে মুখ্যমন্ত্রী সমানে ভিকটিম কার্ড খেলে যাচ্ছেন। সেই গত 15 বছরে রাজ্যের উন্নয়ন কী হয়েছে, কী হয়েছে না হয়েছে, সমস্ত কৈফিয়তই ওনাকে দিতে হবে এই নির্বাচনে। তার আগে তার বদলে ভিকটিম কার্ড খেয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ পরে দাবি করবেন, আগে আপনি নিজেরটা বলুন। আর সবচেয়ে বাজে যে জায়গাটা লাগছে কি জানেন তো, যে 90 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা আছে, আপনাদের পত্রিকা দিয়ে বেরিয়ে গেছে। তারপরে ভোটারদের সম্পর্কে উদ্বিগ্ন না থেকে ভোটার ছাড়া ভোট করে কী করে ভোট বৈতরণী পার হবেন সেই বিষয়ে এদের নজরটা বেশি। আমরা খুব উদ্বিগ্নভাবে দেখছি মানুষের অধিকার কেড়ে নেওয়ার বিষয়টায় এই নির্দিষ্ট দুটো প্রধান রাজনৈতিক দল, তথাকথিত প্রধান রাজনৈতিক দল, তাদের একটা উৎসাহ দেখতে পাচ্ছি, যেটা খুব ভয়ঙ্কর, মানুষের গণতন্ত্রের পক্ষে বিপন্ন করা। এবং এটাও সমানভাবে ভয়ঙ্কর সলিল দা, সেটা হচ্ছে জনবিন্যাস পরিবর্তন করে দেওয়ার চেষ্টা বা অনুপ্রবেশ। এটা একটা বার্নিং ইস্যু, নিঃসন্দেহে অনুপ্রবেশের সমস্যা রয়েছে, যেটা নিয়ে রাজনৈতিক চাপানুতোর বিশেষ করে নির্বাচনের সময় প্রবলভাবে হয়। কিন্তু সেই সমস্যা সমাধানের সদিচ্ছা কোনো রাজনৈতিক দল, কেন্দ্রের ক্ষমতাধীন সরকার বা রাজ্যের সদিচ্ছাকে গুরুত্ব সহকারে দেখা যায় দুপক্ষে। সদিচ্ছা কোনো বহিঃপ্রকাশ তো দেখতে পাই না, কারণ এদিকে রাজ্য সহযোগিতা করে না, আর কেন্দ্রকেও কোনো প্রোঅ্যাক্টিভনেস আমরা দেখি না, কোথাও কখনো দেখি না। সবচাইতে বড় কথা হচ্ছে, দেখো যে গতকালের যে ঘটনাটা ঘটেছে, এটা সুপ্রিম কোর্ট যেভাবে একটা মানে মন্তব্য করেছেন, সে মন্তব্যটা কোনো রাজ্য সরকারের পক্ষে এতটুকু সম্মানের তো নয়, বরঞ্চ রাজ্য সরকারকে দায়ী করেছে। বলেছে এটা ক্যালকুলেটেড, ডেলিবারেট এবং একটা অর্গানাইজড অ্যাটাক অন দ্য জুডিশিয়াল অফিসার্স, এটা গ্রস ভায়োলেশন অফ সুপ্রিম কোর্ট অর্ডার। এবং সুপ্রিম কোর্টের বিরুদ্ধে গিয়ে এই রাজ্য সরকার যে কাজটা করেছে, এবং যেটা দেখে আমার মনে হচ্ছে, তুমি বলো 12 ঘন্টারও বেশি, আমার তো সেই বেলডাঙার কথা মনে পড়ছে, 12 ঘন্টার বেশি 7 জন জুডিশিয়াল অফিসার্স ইনক্লুডিং 3 জন ফিমেল জুডিশিয়াল অফিসার। বেলডাঙ্গার কথা আমি দর্শকদের মনে করিয়ে দিই, 30 ঘন্টা কার্যত হাত গুটিয়ে বসেছিল পুলিশ, এবং পুলিশের বক্তব্য ছিল এসপির ধৈর্যের পরীক্ষা দিচ্ছিলাম আমরা। এবং দে ওয়ার হেল্ড হোস্টেজ, তাদের খাওয়ার পর্যন্ত দেওয়া হয়নি, wrongfully confined, wrongfully restrained। খালি তাই না, জেলার এসপিকে রাত্রির 12টার পরে গাড়ি নিয়ে এসকর্ট করতে এসে যখন ডিউরিং এসকর্ট অফ দি জুডিশিয়াল অফিসার, তখনও আক্রমণ হয়েছে, গাড়ির উপর অ্যাটাক হয়েছে।
তাহলে চিন্তা করে দেখো, এটা যদি অর্গানাইজড আর ডেলিবারেট না হয়, এটা যদি ডিউ টু ইনসাইটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা রাজ্য প্রশাসনের উচ্চ স্তর থেকে না হয়ে থাকে, সাধারণ মানুষের এই ক্ষমতা কিন্তু থাকে না। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ ঘিরে একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো আজ। স্লোগান, পাল্টা স্লোগান থেকে আক্রান্ত হওয়ার ঘটনা পর্যন্ত ঘটে গেল। হাজরা মোড় থেকে আলিপুর সার্ভে বিল্ডিং পর্যন্ত রোড শো ছিল অমিত শাহর। দুটো ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন। একদিকে কালীঘাটে স্লোগানের পাল্টা স্লোগান, যখন স্লোগান দিচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা, পাল্টা তৃণমূলের তরফে স্লোগান দেওয়া হলো। আবার সার্ভে বিল্ডিং এ সেখানেও তৈরি হলো ধুমধুমার পরিস্থিতি, দেখুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস এখান থেকে স্লোগান চালাচ্ছে, চোর চোর চোরটা, সেই স্লোগান তৃণমূল চালাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে অমিত শাহের যে রোড শো সেটা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে রয়েছেন, তারা মাঝে মাঝেই চিৎকার করছেন এখান থেকে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ রয়েছে এদিকে তৃণমূলের পতাকা, এদিকে বিজেপির পতাকা। উত্তপ্ত পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি, পুলিশ রয়েছে, পরিস্থিতি উত্তপ্ত। একদিকে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন, ওদিক থেকে তৃণমূল চোর চোর স্লোগান দিচ্ছে, পাল্টা বিজেপিও স্লোগান দিচ্ছে। পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে এখানে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা এখানে রয়েছেন, একদিকে বিজেপি, দুপক্ষই চোর চোর স্লোগান দিচ্ছেন ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। ওদিকে অমিত শাহের শোভাযাত্রা, আমরা দেখতে পাচ্ছি দূর থেকে অমিত শাহ তিনি দেখতে পাচ্ছেন। এবং এইখানে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আমরা চলে এসেছি। পরিস্থিতি, পুলিশ রয়েছে এখানে, পুলিশ ব্যারিকেড করে রয়েছে এখানে মারপিট হচ্ছে রীতিমতো, আমরা দেখতে পাচ্ছি মারামারি হলো এদিক থেকে বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে চড় মারামারি হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।